প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে লাভ ফর নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আমি শুভজিৎ বেরা। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ইংরেজির একটি খুবই গুরুত্বপূর্ণ কবিতা, যে কবিতাটি জন কিটসের লেখা দ্য পোয়েট্রি অফ আর্থ। তো এই পোয়েট্রি অফ আর্থ কবিতাটি সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। Before going to the text, we have to know about the poet, অর্থাৎ টেক্সটে যার পূর্বে আমাদের কবি সম্পর্কে কিছু কথা জানতে হবে। তো আমরা যদি জন কিটস সম্পর্কে বলতে চাই, সবার প্রথমে আমাদেরকে বলতেই হয় যে জন কিটস ছিলেন একজন প্রকৃতিপ্রেমী কবি। অর্থাৎ আমরা যদি কোলরিচ এবং ওয়ার্ডসওয়ার্থের পরবর্তী যদি কোনো প্রকৃতিপ্রেমী কবির কথা বলি, বা যিনি প্রকৃতির উপর ডিপেন্ড করে তিনি তার লেখালেখিগুলো করেছেন, তাহলে সবার আগে জন কিটসের নাম এসে যায়। এই জন কিটস মাত্র 25 বছর বেঁচে ছিলেন। তিনি 1795 সালে লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন এবং এই 25 বছরে তিনি প্রায় 25 বছর এর মধ্যে তিনি প্রায় 61টি চতুর্দশপদী কবিতা বা সনেট রচনা করেছিলেন। তার বিখ্যাত কর্মকাণ্ডের মধ্যে রয়েছে ওডি টু এ নাইটেঙ্গেল, হাইপেরিয়ন। এছাড়াও রয়েছে আরও একটি বিখ্যাত কর্মকাণ্ড যেটাকে বলা হয় ইসাবেলা, তার হচ্ছে বিখ্যাত কর্মকাণ্ড। তাহলে কিটসের বিখ্যাত কর্মকাণ্ডের মধ্যে রয়েছে ওডি টু এ নাইটেঙ্গেল, হাইপেরিয়ন এবং ইসাবেলা নামক কয়েকটি কর্মকাণ্ড রয়েছে। তো আজকে যে আমরা পড়ব দ্য পোয়েট্রি অফ আর্থ, এর সম্পর্কে কয়েকটি ছকমাফিক আমরা তথ্য জেনে নেব, যেগুলো আমাদেরকে পুরো কবিতাটার সম্পর্কে সম্পূর্ণ একটা তথ্য প্রদান করবে, সম্পূর্ণ একটা ধারণা প্রদান করবে। তো ছকমাফিক দেখতে গেলে আমরা দেখতে পাবো নেম অফ দ্য পোয়েম। আজকে আমরা যে কবিতাটা পড়বো সেটার নাম হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ। নেম অফ দ্য পোয়েট, অর্থাৎ এটা কার লেখা? জন কিটসের লেখা দ্য পোয়েট্রি অফ আর্থ। টাইপ অফ দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতাটা কী ধরনের কবিতা? এটা হচ্ছে একটা সনেট বা চতুর্দশপদী কবিতা। এবার আমাকে এবার প্রশ্ন তোমরা করতেই পারো বন্ধুরা, যে সনেটটা কি বা চতুর্দশপদী কবিতাটা কি? তো তার উত্তরে আমি এটাই বলতে পারি যে সনেট ইজ এ পোয়েম উইদিন 14 লাইন্স উইথ এ স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ রাইম স্কিম। অর্থাৎ সনেট হচ্ছে একটা 14 লাইনের কবিতা এবং যেখানে কি থাকবে, একটা বিশেষ ছন্দের ব্যবহার থাকবে। অর্থাৎ সনেট হচ্ছে 14 লাইন বিশিষ্ট কবিতা যেখানে একটা নির্দিষ্ট কি থাকবে, ছন্দ থাকবে, তাকে আমরা বলবো সনেট। টাইপ অফ দ্য সনেট, স্ট্রাকচার অফ দ্য সনেট, অর্থাৎ আজকে যে আমরা দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটি পড়ব, এটা কী ধরনের সনেট? সনেটের তো ভাগ রয়েছে, যেমন সনেট রয়েছে পেত্রাকেন সনেট রয়েছে, শেক্সপিয়ারেন সনেট রয়েছে, স্পেন্সিরিয়ান সনেট রয়েছে। তো এটা কী ধরনের সনেট? তো আজকে আমরা যে পোয়েট্রি অফ আর্থ পড়বো এটা হচ্ছে এক ধরনের পেত্রাকেন সনেট, বা যার অপর নাম হচ্ছে ইটালিয়ান সনেট। তো পেত্রাকেন সনেট বা ইটালিয়ান সনেট যেহেতু বললাম, তাহলে আমরা জানি বা আমাদেরকে জানতে হবে যে পেত্রাকেন সনেটের কটা পার্ট থাকে বা কটা অংশ থাকে। তাহলে এখান থেকে আমরা জানতে পারবো যে পেত্রাকেন সনেটের দুটো অংশ থাকে, একটা হচ্ছে অক্টেভ আর একটা হচ্ছে সেস্টেভ। এবার প্রশ্ন হচ্ছে অক্টেভ আমরা কাকে বলবো? পেত্রাকেন সনেটের প্রথম যে 8 লাইন সেটাকে আমরা বলবো অক্টেভ, এবং শেষের যে 6 লাইন, অর্থাৎ 14 লাইনের মধ্যে প্রথম যে 8 লাইন সেটাকে বলবো আমরা অক্টেভ, এবং শেষের যে 6 লাইন সেটাকে বলবো আমরা সেস্টেড। এবার হচ্ছে এই যে কবিতাটা আমরা পড়বো দ্য পোয়েট্রি অফ আর্থ, এর রিদম প্যাটার্নটা কি বা রিদম স্কিমটা কি? এর রাইম স্কিমটা বা রিদম স্কিমটা হচ্ছে এবিবিএ সিডিই। অর্থাৎ যে ছান্দিক যে এটা রয়েছে, রিদম স্কিমটা রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে তোমার এবিবিএ সিডি। থিম অফ দ্য সনেটটা কি? এই সনেটটার বিষয়বস্তু কি? থিম অফ দ্য সনেটটা কি? দ্য মিউজিক অফ নেচার, প্রকৃতির গান। অর্থাৎ দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতার যে থিমটা সেটা কি? প্রকৃতির গান। তো বন্ধুরা, এই গেল একটা ছক। এর মাধ্যমে আমরা কিছুটা কবিতাটা সম্পর্কে কতগুলো তথ্য আমরা সংগ্রহ করে নিলাম। আরেকটা কথা না বললেই নয়, যে আজকে আমরা যে পোয়েট্রি অফ আর্থ কবিতাটি পড়ব, এই কবিতাটির অরিজিনাল একটা টাইটেল ছিল, অরিজিনাল একটা শিরোনাম ছিল। তো সেই অরিজিনাল শিরোনামটা কিন্তু দ্য পোয়েট্রি অফ আর্থ ছিল না। এই যে জন কিটস কম্পোজ দ্য পোয়েট্রি অফ আর্থ অন ডিসেম্বর 30 ইন দ্য ইয়ার 1816, অর্থাৎ 1816 সালের 30শে ডিসেম্বর জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটি রচনা করেন। চতুর্দশপদী কবিতার
মূল শিরোনামটা কিন্তু এই যে চতুর্দশপদী কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ, এর মূল শিরোনাম কিন্তু দ্য পোয়েট্রি অফ আর্থ ছিল না। তাহলে এর মূল শিরোনামটা কী ছিল? এর মূল শিরোনামটা ছিল অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। তো কথা না বাড়িয়ে এবার আমরা মূল যে আমাদের কবিতা সেখানে আমরা প্রবেশ করব। তো কি বলেছে দেখো, তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থটা কি? একটা প্রকৃতি বিষয়ক কবিতা। তো চলে যাচ্ছি দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতার মূল বিষয়বস্তুতে। দেখো বন্ধুরা, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। দ্য পোয়েট্রি অফ আর্থ মানে কি? পৃথিবীর গান, পৃথিবীর কবিতা। ইজ নেভার ডেড, কখনো কি হবে না? মারা যাবে না, বা পৃথিবীর কবিতা কখনো মৃত্যু হয় না। হোয়েন অল দ্য বার্ডস, যখন সমস্ত পাখি, হোয়েন অল দ্য বার্ডস, যখন সমস্ত পাখি, আর ফেন্ট, ফেন্ট মানে কি? ফেন্ট মানে হচ্ছে ক্লান্ত হয়ে যাবে, উইথ দ্য হট সান মানে কি? উত্তপ্ত সূর্যের দ্বারা বা প্রখর সূর্যের দ্বারা। তাহলে কি বলছেন কবি? কবি শুরু করছেন কবিতাটি দিয়ে এই লাইন দিয়ে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অর্থাৎ পৃথিবীর গানের কখনো মৃত্যু ঘটবে না। হোয়েন অল দ্য বার্ডস, যখন সমস্ত পাখি, এখানে সমস্ত পাখি বলতে সমস্ত গায়ক পাখিদের কথা বলা হয়েছে। আর ফেন্ট, তারা কি হয়ে যাবে? তারা ক্লান্ত হয়ে যাবে, উইথ দ্য হট সান, প্রখর সূর্যরশ্মির দ্বারা বা প্রখর সূর্যের দ্বারা। অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, অ্যান্ড হাইট আশ্রয় খুঁজবে বা লুকিয়ে পড়বে, ইন কুলিং ট্রিজ শীতল গাছের নিচে। এ ভয়েস উইল রান, সেই সময় কি হবে? এ ভয়েস একটা কণ্ঠস্বর, উইল রান দৌড়ে আসবে, ফ্রম হেজ টু হেজ মানে কি? ঝোপ থেকে ঝোপে, অর্থাৎ একটা ঝোপ থেকে আরেকটা ঝোপের মধ্য থেকে কি আসবে? একটা ভয়েস, একটা কণ্ঠস্বর কি আসবে? ছুটে আসবে। অ্যাবাউট দ্য নিউ মুন মিট, অর্থাৎ অ্যাবাউট দ্য নিউ মুন মিট মানে কি? নিউ মুন মিট মানে হচ্ছে সদ্য কাটা হয়েছে, সদ্য কাটা হয়েছে এমন ভূমিভাগ থেকে কি আসবে? একটা শব্দ কি হবে? ছুটে আসবে। ভয়েস উইল রান, একটা শব্দ ছুটে আসবে। এবার প্রশ্ন হচ্ছে, হোয়েন অল দ্য বার্ডস আর পেন্ড উইথ দ্য হট সান, অর্থাৎ যখন সমস্ত পাখিগুলো কি হয়ে যাবে? সূর্যের দ্বারা কি হয়ে যাবে? ক্লান্ত হয়ে যাবে, সূর্যের আলোর দ্বারা বা প্রখরতার দ্বারা ক্লান্ত হয়ে যাবে। অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং তারা লুকিয়ে পড়বে। কোথায় লুকিয়ে পড়বে? কোথায় লুকিয়ে পড়বে? শীতল গাছের ছায়ার নিচে। সেই সময় কি হবে? একটা কণ্ঠস্বর একটা ঝোপঝাড় থেকে আরেকটা ঝোপঝাড়ের মধ্য থেকে ছুটে আসবে, অ্যাবাউট দ্য নিউ মুন মিট, এবং সদ্য কাটা হয়েছে এরকম ঝোপঝাড় থেকে একটা কণ্ঠস্বর ছুটে আসবে। অর্থাৎ এখানে কবি দেখাতে যাচ্ছেন একটা গ্রীষ্মকালের বর্ণনা। প্রথম যে অক্টেভ, প্রথম যে 8 লাইন, অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে 1 লাইন 2 লাইন 3 4 5 6 7 8, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত এটাকে বলা হয় অক্টেভ। এই অক্টেভে কবি গ্রীষ্ম ঋতুর একটা বর্ণনা তুলে ধরেছেন। কিসের বর্ণনা তুলে ধরেছেন? গ্রীষ্মের একটা বর্ণনা তুলে ধরেছেন। তো গ্রীষ্মকালে কি হয়? প্রখর সূর্যের তাপ, সূর্য প্রখরভাবে কিরণ দেয়, প্রবলভাবে কিরণ দেয়, ফলে কি হয়? সেই প্রখরতা, সূর্যের সেই আলোর প্রখরতার দ্বারা কি হয়? যে সমস্ত গায়ক পাখি তারা ক্লান্ত হয়ে যায় এবং শীতল ছায়ার নিচে, শীতল গাছের নিচে আশ্রয় নেয়। তো এখানে কবি গ্রীষ্মকালের বর্ণনা দিয়েছেন এবং দেখা যাচ্ছে অল দ্য বার্ডস আর ফেন্ট উইথ দ্য হট সান, সমস্ত পাখিগুলো কী হয়ে যাচ্ছে? ফেন্ট মানে ক্লান্ত হয়ে যাচ্ছে, উইথ দ্য হট সান মানে কি? প্রখর সূর্যের আলোর দ্বারা। অ্যান্ড হাইট আশ্রয় খুঁজছে, ইন কুলিং ট্রিজ শীতল গাছের নিচে। এ ভয়েস উইল রান, এবং সেই সময় কি হচ্ছে? একটা কণ্ঠস্বর কি হচ্ছে? খুবই ইম্পর্টেন্ট লাইনে, ভয়েস উইল রান একটা কণ্ঠস্বর ছুটে আসছে, ফ্রম হেজ টু হেজ মানে কি? হেজ টু হেজ মানে হচ্ছে ঝোপ থেকে ঝোপে। তারপরে কি বলেছেন দেখো, অ্যাবাউট দ্য নিউ মুন মিট মানে কি? অ্যাবাউট দ্য নিউ মুন মিট মানে কি? সদ্য ফসল কাটা হয়েছে এরকম ভূমিভাগ থেকে। তারপরে কি বলছে দেখো, দ্যাট ইজ দ্য গ্রাসহপার, এটা হচ্ছে সেই ঘাস ফড়িং। দ্যাট ইজ দ্য গ্রাসহপার, এটা হচ্ছে সেই ঘাস ফড়িং। গ্রাসহপার মানে কি? ঘাস ফড়িং। এবার বন্ধুরা প্রশ্ন হতে পারে যে গ্রাসহপারের জিটা আমরা কেন ক্যাপিটাল লেটারে লিখেছি? এটা তো সেন্টেন্সের মাঝে, কিন্তু তা সত্ত্বেও কেন আমরা ক্যাপিটাল লেটারে লিখেছি? তো এর উত্তরটা হবে, এখানে গ্রাসহপারকে বা ঘাস ফড়িংকে কী করা হয়েছে? পার্সনিফাই করা হয়েছে, মানে কি? ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে। সেই কারণে আমরা গ্রাসহপারের জিটা বড় লিখেছি। তাহলে পার্সনিফিকেশান জিনিসটা কি? এখানে গ্রাসহপারকে তো পার্সনিফিকেশান করা হয়েছে গ্রাসহপারের উপর, বা পার্সনিফাই করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে পার্সনিফিকেশান জিনিসটা কি? তাহলে পার্সনিফিকেশান কি? হোয়াট ইজ পার্সনিফিকেশান? ব্যক্তিত্ব আরোপ কি? পার্সনিফিকেশান ইজ দ্য অ্যাট্রিবিউশন অফ হিউম্যান ট্রেটস অ্যান্ড কোয়ালিটিজ টু ইনঅ্যানিমেট থিং। অর্থাৎ পার্সনিফিকেশান বলতে বোঝায় পার্সনিফিকেশান ইজ দ্য অ্যাট্রিবিউশন অফ হিউম্যান ট্রেটস অ্যান্ড কোয়ালিটিজ, অর্থাৎ মানুষের গুণ এবং কোয়ালিটিজগুলোকে যখন আমরা
অপ্রাণীবাচক কোনো জিনিসের উপর বা অব্যক্তিবাচক কোনো জিনিসের উপর চাপিয়ে দেব, সেই জিনিসটাকে আমরা কী বলবো? পার্সোনিফিকেশান। যেমন গ্রাসহপার, গ্রাসহপার এটা ব্যক্তি নয়, এটা ব্যক্তি নয়, কিন্তু এর উপর আমি কী করলাম? মানুষের কিছু গুণ যখন চাপিয়ে দেবো, অর্থাৎ ব্যক্তির সত্তাটাকে আরোপ করব, তখন সেটাকে বলবো পার্সোনিফিকেশান। তাহলে আবার বলছি বন্ধুরা, পার্সোনিফিকেশান ইজ দ্য অ্যাট্রিবিউশন অফ হিউম্যান ট্রেটস অ্যান্ড কোয়ালিটিজ টু ইনঅ্যানিমেট থিং। অর্থাৎ ইনঅ্যানিমেট থিংয়ের উপর, জিনিসের উপর যখন আমরা একটা ব্যক্তির গুণকে চাপিয়ে দেব, যেমন গ্রাসহপার এটা একটা ইনঅ্যানিমেট থিং, তো এর উপর আমি কী করতেছি? ব্যক্তির গুণ অর্থাৎ ব্যক্তি সত্তাকে কী করছি? আরোপ করে দিচ্ছি, চাপিয়ে দিচ্ছি। তো সেই জিনিসটাই হচ্ছে পার্সোনিফিকেশান বা ব্যক্তি সত্তা আরোপ। ব্যক্তি সত্তা আরোপ, এর মধ্যে উত্তরটা আছে। ব্যক্তি সত্তাকে যখন আমরা একটা ইনঅ্যানিমেট থিংয়ের উপর, জিনিসের উপর চাপিয়ে দেবো, আরোপ করে দেবো, তখন সেটাকে বলবো পার্সোনিফিকেশান। তাহলে দ্যাট ইজ দ্য গ্রাসহপার, এটা হচ্ছে সেই ঘাস ফড়িং। হি টেক্স দ্য লিড, সে নেতৃত্ব গ্রহণ করে। হি টেক্স, সে নেয়, দ্য লিড মানে কি নেতৃত্ব নেয়, ইন সামার লাক্সারি মানে কি গ্রীষ্মের বিলাসিতায়। তাহলে যেই গ্রীষ্মটা পাখিদের কাছে কি, যেই গ্রীষ্মটা একটা খারাপ সময়, একটা প্রতিকূল সময়, যেই গ্রীষ্মে পাখিরা কী হয়ে যাচ্ছে? মূর্ছা হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে এবং শীতল গাছের ছায়ায় লুকাচ্ছে, সেই গ্রীষ্মটা কি ঘাস ফড়িংয়ের কাছে কি সেটা একটা বিলাসিতা। ওই জন্য বলছে দ্যাট ইজ দ্য গ্রাসহপার, এটাই হচ্ছে সেই ঘাস ফড়িং। হি টেক্স দ্য লিড, সে নেতৃত্ব গ্রহণ করে, ইন সামার লাক্সারি গ্রীষ্মের বিলাসিতায়। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, তার আনন্দ কখনো ফুরায় না। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, ডিলাইটস মানে আনন্দ, তাহলে হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস মানে কি তার আনন্দ কখনো শেষ হয় না। তারপরে কি বলছে দেখো, ফর হোয়েন হি টায়ার্ড আউট উইথ ফান, যখন সে ক্লান্ত হয়ে পড়ে উইথ ফান আনন্দের দ্বারা, হি রেস্ট সে বিশ্রাম নেয়, অ্যাট ইচ স্বাচ্ছন্দ্যের সঙ্গে বা আরামের সঙ্গে, বিনিথ নিচে, সাম প্লিজেন্ট উইট কিছু মনোরমীয়, উইট মানে কি ঝোপঝাড়ের নিচে। তাহলে কি বলছে যে যখন সে কখনো গ্রীষ্মের উত্তপ্ততার দ্বারা বা সূর্যের প্রখরতার দ্বারা কখনো ঘাস ফড়িংটা কী হয় না, কখনো ক্লান্ত হয় না। তাহলে সে কিসের দ্বারা ক্লান্ত হয়? টায়ার্ড আউট উইথ ফান, সে আনন্দের দ্বারা বা মজার দ্বারা ক্লান্ত হয়। যখন সে মজার দ্বারা ক্লান্ত হয়, হি রেস্ট, সে বিশ্রাম নেয়, অ্যাট ইচ স্বাচ্ছন্দ্যের সঙ্গে বা আরামের সঙ্গে, বিনিথ নিচে, সাম প্লিজেন্ট উইট অর্থাৎ কিছু মনোরমীয় ঝোপঝাড়ের নিতে সে কী করে? আশ্রয় নেয়। তাহলে প্রথম যে অক্টেভ, এখানে কবি কি বলতে যাচ্ছেন? এখানে কবি সুন্দরভাবে একটি গ্রীষ্মের বর্ণনা দিয়েছেন। যে গ্রীষ্মে কী হচ্ছে? যে গ্রীষ্মে সূর্যের যে আলোর প্রখরতা, তার দ্বারা কী হচ্ছে? সমস্ত গায়ক পাখিরা ক্লান্ত হয়ে পড়েছে এবং তারা শীতল গাছের ছায়ার নিচে আশ্রয় নিচ্ছে বা শীতল গাছের ছায়ার নিচে তারা কী করছে? লুকিয়ে পড়ছে। তাহলে সেই সময় কি হচ্ছে? তাহলে যেহেতু গায়ক পাখিরা শীতল গাছের ছায়ার নিচে আশ্রয় নিয়ে নিল, তাহলে সেই সময় কি হচ্ছে? একটা শূন্যস্থান সৃষ্টি হচ্ছে, একটা শূন্যতা সৃষ্টি হচ্ছে, মানে যেন পৃথিবীটা স্তব্ধ হয়ে যাচ্ছে। কিন্তু সেই শূন্যতাটা বেশিক্ষণ রয়েছে না। সেই শূন্যতাটা কার দ্বারা ভেঙে যাচ্ছে? একটা ঘাস ফড়িংয়ের শব্দের দ্বারা। এটাই কবি বলছেন যে গ্রীষ্মের সমস্ত কিছু যখন স্তব্ধ হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে এ ভয়েস উইল রান, একটা ছুটে আসছে একটা কণ্ঠস্বর ফ্রম হেজ টু হেজ, ঝোপ থেকে ঝোপঝাড়ি, এক ঝোপঝাড় থেকে আরেকটা ঝোপঝাড়ের মধ্য থেকে, অ্যাবাউট দ্য নিউ মুনমেট, অর্থাৎ সদ্য কাটা হয়েছে কাস্তে দিয়ে এরকম ঝোপঝাড়ের মধ্য থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসছে, যেটা কী করছে? গ্রীষ্মের মধ্যে যে স্তব্ধতা সৃষ্টি হয়েছিল, যে নীরবতা সৃষ্টি হয়েছিল, সেই নীরবতাটাকে ভেঙে ফেলছি। এবং কবি জন কিটস এই যে ভয়েসটা ভেসে আসছে, এটাকেই বলেছেন পৃথিবীর গান। এটাকে কি বলেছেন কবি? পৃথিবীর গান। এবং সেই গানটা কে গেয়ে চলেছে? একটা ঘাস ফড়িং। এবং সে কী গ্রহণ করছে? হি টেক্স দ্য লিড, যখন সবাই সরে গেছে, যখন সবাই লুকিয়ে পড়েছে শীতল গাছের ছায়ায়, হি টেক্স দ্য লিড, সেই সময় সে নেতৃত্ব গ্রহণ করছে, ইন সামার লাক্সারি, গ্রীষ্মের বিলাসিতায়। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, তার আনন্দ কখনো ফুরিয়ে যাচ্ছে না। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, সে যখন মজার দ্বারা বা আনন্দের দ্বারা কী হয়ে যাচ্ছে? ক্লান্ত হয়ে যাচ্ছে, হি রেস্ট, সে আশ্রয় নিচ্ছে, অ্যাট ইচ স্বাচ্ছন্দ্যের সঙ্গে, বিনিথ সাম প্লিজেন্ট উইট কিছু মনোরমীয় ঝোপঝাড়ের নিচে। তাহলে এখানে এই যে প্রথম যে অক্টেভ, এখানে কবি গ্রীষ্মের বর্ণনা দিলেন খুব সুন্দরভাবে, এবং গ্রীষ্মের যখন শূন্যতা সৃষ্টি হচ্ছে, সেই শূন্যতাকে ভরিয়ে তুলছে গ্রাসহপারের কি শব্দ, সেটা তিনি এখানে বর্ণনা দিলেন। এরপরে কি লেখা আছে দেখো বন্ধুরা, দ্য পোয়েট্রি অফ আর দিস সিজিং নেভার,
অর্থাৎ পৃথিবীর গান কখনো কি হবে না, থেমে যাবে না। সিজিং মানে কি, সিজ হওয়া, বন্ধ হওয়া। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। এখানে কবি দ্য পোয়েট্রি অফ আর্থ অর্থাৎ পৃথিবীর কবিতা, এখানে পৃথিবীর কবিতা বলতে কবি কি বলেছেন, দ্য মিউজিক অফ নেচার, প্রকৃতির গান। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার অর্থাৎ পৃথিবীর যে কবিতা বা মিউজিক অফ নেচার, পৃথিবীর যে গান, ইজ সিজিং নেভার, কখনো কি হবে না, থেমে যাবে না। অন এ লোন উইন্টার ইভিনিং অর্থাৎ কবি শেষ স্টেটটাকেও শুরু করলেন সেই একই ধরনের লাইন দিয়ে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। একই ঘটনাকে পুনরাবৃত্তি করলেন, একই লাইনকে পুনরাবৃত্তি করলেন। অন এ লোন উইন্টার ইভিনিং, একটা নির্জন শীতের সন্ধ্যায়। লোন মানে কি, নির্জন। উইন্টার মানে শীতের, ইভিনিং মানে সন্ধ্যায়। হোয়েন দ্য ফ্রস্ট, যখন কুয়াশা। ফ্রস্ট মানে কি, কুয়াশা। শীতকালে কি হয়, কুয়াশা হয়। হ্যাচ রফট, হ্যাচ রফট মানে কি, রফট মানে তৈরি করে বা সৃষ্টি করে। এ সাইলেন্স, একটা নীরবতা। তাহলে কি বলেছে, অনেক লোন উইন্টার ইভিনিং, একটা নিঃসঙ্গ শীতের সন্ধ্যাতে। হোয়েন দ্য ফ্রস্ট, যখন কুয়াশা। হ্যাচ রফট, সৃষ্টি করে। এ সাইলেন্স, একটা নীরবতা। ফ্রম দ্য স্টোভ দেয়ার সিলস, ফ্রম দ্য স্টোভ মানে কি, উনুনের চিমনি থেকে। দেয়ার সিলস অর্থাৎ একটা কি হয়, তীক্ষ্ণ আওয়াজ বেরিয়ে আসে। ফ্রম দ্য স্টোভ দেয়ার সিলস অর্থাৎ স্টোভ মানে কি, উনুনের যে চিমনি, সেখান থেকে কি হয়, দেয়ার সিলস, একটা তীক্ষ্ণ আওয়াজ। সিলস মানে কি, তীক্ষ্ণ আওয়াজ বেরিয়ে আসে। দ্য ক্রিকেট সং, সেটা হচ্ছে কি, দ্য ক্রিকেট সং অর্থাৎ ঝিঝি পোকার গান। ইন ওয়ান ইনক্রিজিং এভার, ইন ওয়ান ইনক্রিজিং এভার মানে কি, উষ্ণতায় ক্রমবর্ধমান। ইন ওয়ান ইনক্রিজিং এভার মানে কি, উষ্ণতা যখন বাড়তে থাকে, ইনক্রিজিং এভার, সেই গানটাও কি হয়, সেই শব্দটাও কি হয়, বাড়তে থাকি। তাহলে আবার বলছি, দেখো বন্ধুরা, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার অর্থাৎ পৃথিবীর যে গান বা মিউজিক অফ নেচার, পৃথিবীর যে প্রকৃতির যে গান, ইজ সিজিং নেভার, সেটা কখনো কি হয় না, থেমে যায় না। অন এ লোন উইন্টার ইভিনিং, একটা কি, অন এ লোন, একটা নিঃসঙ্গ শীতের সন্ধ্যাতে। হোয়েন দ্য ফ্রস্ট, যখন কুয়াশা। হ্যাচ রফট এ সাইলেন্স মানে কি, কুয়াশা যখন কি করে, একটা নীরবতা সৃষ্টি করে। তাহলে লফট মানে কি, সৃষ্টি করা, ক্রিয়েট। ফ্রম দ্য স্টোভ দেয়ার সিলস মানে কি, উনুনের পাশ থেকে তীক্ষ্ণ স্বর ভেসে আসে। ফ্রম দ্য স্টোভ দেয়ার সিলস, ফ্রম দ্য স্টোভ মানে কি, উনুনের চিমনির কাছ থেকে। দেয়ার সিলস, একটা তীক্ষ্ণ আওয়াজ বেরিয়ে আসে। দ্য ক্রিকেট সং, যেটা হচ্ছে ঝিঝির সঙ্গীত বা ঝিঝির গান, ঝিঝি পোকার গান। ইন ওয়ান ইনক্রিজিং এভার মানে কি, উষ্ণতায় ক্রমবর্ধমান, বা ইন ওয়ান অর্থাৎ যত উষ্ণ হয়, ইনক্রিজিং এভার, সেই ঝিঝির গানটাও কি হয়, সেটাও বাড়তে থাকি। অ্যান্ড সিম টু, এবং মনে হয়। অ্যান্ড সিম টু মানে কি, সিম টু মানে মনে হয়। ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, ড্রাউজিনেস হাফ লস্ট শব্দটির অর্থ কি, অর্ধতন্দ্রাচ্ছন্ন ব্যক্তি। তাহলে কি বলছে, অ্যান্ড সিম টু মানে হয়। ওয়ান ইন ড্রাউজিনেস, ড্রাউজিনেস মানে কি, তন্দ্রাচ্ছন্ন বা ঘুমঘোর। হাফ লস্ট মানে যে ব্যক্তিটি অন্ধ্রতন্দ্রাচ্ছন্দ মানে অর্ধতন্দ্রাচ্ছন্দ বা অর্ধচেতন, সেই ব্যক্তিটির কাছে মনে হয়। দ্য গ্রাসহপার অ্যামাং সাম গ্রাসি হিল, দ্য গ্রাসহপার্স অ্যামাং সাম গ্রাসি হিল মানে কি, ঘাসে ঢাকা পাহাড় থেকে গ্রাসহপারের শব্দ আসছে। তাহলে এখানে অর্ধচেতন ব্যক্তি বলতে কার কথা বলা হয়েছে, শীতকাল। শীতকালে আমরা কি করি, কাঠের আগুনের সামনে আগুন পোয়াই। তো এই লাইনটি হয়তো কোনো জায়গায় সেরকমভাবে ডিসকাস করে দেওয়া নেই। অ্যান্ড সিম টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট দ্য গ্রাসহপার এবং সাম গ্রাস হিল, এই লাইনটা আমি ডিসকাস করে দিচ্ছি বন্ধুরা, তোমরা ভালো করে শোনো। তাহলে কাঠের আগুনের সামনে আমরা কি করি, শীতকালে আগুন পোয়াই। তো সেরকমই কাঠের আগুনের সামনে কোনো ব্যক্তি কি করছিল, শীতকালে আগুন পোয়াতেছিল। তো আগুন পোয়াতে পোয়াতে তার কি হয়েছে, তার চোখে যেন একটা ঘুম নেমে এসেছে, একটা ড্রাউজিনেস হাফ লস্ট, একটা অর্ধচেতন অবস্থা, ঘুমঘোর অবস্থা তার চোখের মধ্যে যখন নেমে এসেছে, তো সেই ব্যক্তিটির মনে হয় ওই ক্রিকেটের আওয়াজটাকে, অর্থাৎ ওই ঝিঝির সঙ্গীতটাকে বা ঝিঝির যে আওয়াজটাকে, সেটাকে কি মনে হয়, সে ভুলবশত মনে করে যে যেন ঘাস ফড়িং ডাকছে একটা ঘাসে রাখা পাহাড় থেকে। তাহলে বন্ধুরা, আমরা সেস্টেট অর্থাৎ এটা হচ্ছে একটা পেত্রাকেন সনিট, তার এর প্রথম যে 8 লাইন সেটাকে আমরা বলবো অক্টেভ, আর শেষের যে 6 লাইন এটাকে বলবো আমরা সেস্টেট। তো এই সেস্টেটে কবি কী বর্ণনা করেছেন, এখানে শীতকালের বর্ণনা করেছেন। এবং শীতকালে কি হয়, কুয়াশা মানে কি বলবো, ফ্রস্ট কী করে, সমস্ত কিছুকে নিস্তব্ধ করে দেয়। ফ্রস্ট কী করে, সমস্ত কিছুকে কী করে, নিস্তব্ধ করে দেয়। তো সেই নিস্তব্ধ পরিবেশে
পরিবেশে যখন সমস্ত কিছু নিস্তব্ধ হয়ে যায়, সেই নিস্তব্ধ পরিবেশে বা যে শূন্যস্থান সৃষ্টি হয় বা যে নিস্তব্ধতার সৃষ্টি হয়, সেই নিস্তব্ধতাকে কে ভাঙায়? একটা ঝিঝি পোকার আওয়াজ সেই নিস্তব্ধতাকে ভাঙায়। এবং পৃথিবীর গানকে কী করে? পৃথিবীর গানকে কী করে? চালিয়ে রাখি। পৃথিবীর গানকে মারা যেতে দেয় না, পৃথিবীর গানকে বন্ধ হয়ে যেতে দেয় না। এবং শীতকালে যখন কাঠের আগুনের সামনে উষ্ণতা বাড়তে থাকে, তখন একজন অর্ধচেতন ব্যক্তির মনে হয় ওই যে ক্রিকেটের যে সঙ্গীতটাকে বা ক্রিকেটের যে আওয়াজটাকে, সেটা একটা অর্ধচেতন ব্যক্তি এটা ভেবে ভুল করে যে যেন একটা ঘাসে ঢাকা পর্বত থেকে বা পাহাড় থেকে একটা ঘাস ফড়িং কী করছে? শব্দ করছে। তো এই গেল কবিতা। তো বন্ধুরা, আমি যে বলেছিলাম যে এই কবিতার একটি রাইম স্কিম রয়েছে, যে রাইম স্কিমটা কি? যে রাইম স্কিমটা হচ্ছে তোমার এবিবিএ সিডিই। তো সেটা আমি প্রমাণ করছি, দেখো রাইম স্কিমটা এবিবিএ মানে এ এর সঙ্গে এ এর মিল, দেখো ডেট থেকে মেট, তারপরে বি এর সঙ্গে বি এর মিল, সান থেকে রান, তাহলে এবিবিএ, তাহলে দেখো এর সঙ্গে এর মিল, লিড থেকে উইট আর ডান থেকে ফান। এবার কি শেষের যে এটা হচ্ছে অক্টেভের রাইম স্কিম। এবার শেষের কী হয়েছে? সিডিই। তাহলে দেখো সি এর সঙ্গে সি এর মিল, নেভার থেকে এভার, ডি এর সঙ্গে ডি এর মিল, ফ্রস্ট থেকে লস্ট, আর কী হবে? ই এর সঙ্গে ই এর মিল, সিলস থেকে কী হবে? হিলস। তো এই গেল এটা রাইম স্কিম। তাহলে আবার একবার মেমোরাইজ করে দিচ্ছি বন্ধুরা। এটা হচ্ছে একটা সনেট। এটা কি সনেট? এটা হচ্ছে একটা পেত্রাকেন সনেট। এবং সেই সঙ্গে এটা কি? একটা নেচার পোয়েম, মানে কি প্রকৃতি বিষয়ক কবিতা। এবং এর যে রাইম স্কিমটা সেটা কি? এবিবিএ সিডিই। এবং এই যে দ্য পোয়েট্রি অফ আর্থ, এর একটা অরিজিনাল যে টাইটেল ছিল, সেই অরিজিনাল টাইটেলটার নাম কি? অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। তো এই প্রসঙ্গে একটা কথা বলি বন্ধুরা, এই যে দ্য পোয়েট্রি অফ আর্থ, এই কবিতাটি কী প্রসঙ্গে লেখা হয়েছিল সেই সম্পর্কিত একটা তথ্য আমি তোমাদেরকে দিয়ে রাখছি। তো এই যে দ্য পোয়েট্রি অফ আর্থ, এই কবিতাটি লেখা হয়েছিল কিটসের ফ্রেন্ড হান্ট কিটসকে চ্যালেঞ্জ করেছিলেন। কি চ্যালেঞ্জ করেছিলেন? কিটসের সঙ্গে হান্টের চ্যালেঞ্জ হয়েছিল যে তারা দুজনে একটা টপিকের উপর কী করবে? কবিতা লিখবে। সেই টপিকটা কি? একটা বিষয়ের উপর কবিতা লিখবে। সেই টপিকটা দেওয়া হয়েছে গ্রাসহপার এবং ক্রিকেট। এবং কিটস কী করেছিলেন? তার যে বন্ধু হান্ট, তার যে চ্যালেঞ্জটাকে গ্রহণ করেছিলেন। এবং কিটস 15 মিনিটের মধ্যে গ্রাসহপার এবং ক্রিকেটকে নিয়ে এই যে আজকের যে কবিতাটা আমরা দ্য পোয়েট্রি অফ আর্থ, এই কবিতাটি লিখেছিলেন। এবং হান্ট সেই কবিতাটি দেখেছিলেন এবং সেটাকে শ্রেষ্ঠ বলে ভূষিত করেছিলেন। এবং তখন এই যে কবিতাটা, তখন এই কবিতাটার নাম ছিল কি? অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। এবং পরবর্তীকালে এই কবিতাটার শিরোনাম পাল্টিয়ে দেওয়া হয়েছে দ্য পোয়েট্রি অফ আর্থ। তো কবি এখানে বলতে চাচ্ছেন যে এই কথাটা, যে পৃথিবীর গান কখনো থেমে থাকে না, অর্থাৎ পৃথিবীর কাজ কখনো থেমে থাকে না। গ্রীষ্মকালে কী হচ্ছে? প্রখর সূর্যের আলোর দ্বারা সমস্ত পক্ষীকুল কী হয়ে যাচ্ছে? স্তব্ধ হয়ে যাচ্ছে। তারা আশ্রয় নিচ্ছে শীতল গাছের ছায়ার নিচে। স্তব্ধ হয়ে যাচ্ছে গোটা পৃথিবী, কিন্তু সেই স্তব্ধতা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। তার কিছুক্ষণের মধ্যেই কী করছে? একটা গ্রাসহপার কী করছে? সেই স্তব্ধতাকে ভাঙিয়ে দিচ্ছে। এবং পৃথিবীর যে গানের যে নিরন্তর প্রবাহ বা পৃথিবীর কাজের যে নিরন্তর প্রবাহ, সেটাকে সদা সর্বদা কী রাখছে? বর্তমান রাখছে ওই গ্রাসহপারের গানটা। একইভাবে আমরা যদি শীতকালে লক্ষ্য করি, শীতকালে কী হচ্ছে? যখন ফ্রস্ট কী করছে? একটা নীরবতা সৃষ্টি করছে চারিদিকে, ফলে গোটা বিশ্ব কী হয়ে যাচ্ছে? স্তব্ধ হয়ে যাচ্ছে। কিন্তু সেই ফ্রস্টের যে সৃষ্ট নীরবতা, সেটা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। কেন বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না? তার কারণ হচ্ছে একটা ক্রিকেট কী করছে? তার সঙ্গীতের দ্বারা, তার শব্দের দ্বারা যে শূন্যস্থান সৃষ্টি হয়েছিল, যে নীরবতা সৃষ্টি হয়েছিল, সেই নীরবতাটাকে কী করছে? ভাঙিয়ে দিচ্ছে। এবং পৃথিবীর যে গান, মিউজিক অফ আর্থ, অর্থাৎ একটা ঋতু থেকে আরেকটা ঋতুতে যখন মানে পৃথিবী যে একটা ঋতুচক্রের মধ্যে ঘুরছে পৃথিবীটা, তো প্রত্যেকটা ঋতুতে কি হচ্ছে? কিছু না কিছু জিনিস কি করছে? প্রত্যেকটা ঋতুর যে গানটাকে ধরে রাখছে কিছু না কিছু জিনিসের দ্বারা, কিছু না কিছু প্রাকৃতিক এলিমেন্টের দ্বারা। তো ক্রিকেটও কি একটা প্রাকৃতিক এলিমেন্ট, যে কী করছে? শীতকালে যখন নিস্তব্ধতা সৃষ্টি হচ্ছে, তখন সেই নিস্তব্ধতাকে ভেঙে কী করছে? সেখানে পৃথিবীর গানকে কী রাখছে? বাঁচিয়ে রাখছে। তো কবি এটাই বলতে যাচ্ছেন যে পৃথিবীতে কোনো কাজ কারোর জন্য আটকে থাকি না।
অর্থাৎ যদি পক্ষীকুল যদি স্তব্ধ হয়ে যায় তখন সেই গানটাকে কে ধরে রাখবে? একটা ঘাস ফড়িং। আমরা যদি বলি যে ঘাস ফড়িং যদি না থাকতো তাহলে দেখা যেত হয়তো অন্য কোনো একটা প্রাণী কী করতো, ওই নিস্তব্ধটাকে ভাঙাতো, ওই শূন্যস্থানটাকে ভাঙিয়ে দিত। একইভাবে শীতকালেও কী হচ্ছে, যখন নিস্তব্ধতা সৃষ্টি হচ্ছে, নীরবতা সৃষ্টি হচ্ছে ফরেস্টের দ্বারা, তখন ক্রিকেট কী করছে, পৃথিবীকে গানকে বাঁচিয়ে রাখার জন্য সে সঙ্গীত শুরু করে দিচ্ছে। তো এটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু, যে বাঁচিয়ে রাখা পৃথিবীর গানকে, বা কোনো না কোনো জিনিস পৃথিবীর যে গান বা সঙ্গীত সেটাকে কী করেছে, বাঁচিয়ে রেখেছে। তো এই হলো কবিতা বন্ধুরা। তো এখানে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। সেই সঙ্গে আমি দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে যে ধরনের বড় প্রশ্নগুলো, ইম্পর্টেন্ট বড় প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে, আমি কয়েকটা প্রশ্ন তোমাদেরকে বলছি, তোমরা অবশ্যই প্রশ্নগুলি নোট ডাউন করে নাও। প্রথম প্রশ্ন যেটা আসতে পারে পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, লক্ষ্য করো। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। এই যে লাইনটি তুলে প্রশ্ন পড়ে, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, প্রশ্ন হয় হু টেক্স দ্য লিড, 1 নম্বর প্রশ্ন। হোয়েন ডাজ হি টেক দ্য লিড, কখন সে নেতৃত্ব গ্রহণ করে। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন টেক দ্য লিড মিন, অর্থাৎ টেক দ্য লিড এই এক্সপ্রেশনটার মানে কি। হোয়াট ইজ সামার লাক্সারি, সামার লাক্সারি কি। এটা একটা পার্ট প্রশ্ন, 1+1+1+3, 6 নম্বরের প্রশ্ন। এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা অবশ্যই বন্ধুরা লক্ষ্য করবে। আমি পরে এই প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করে একটা আলাদা ভিডিও বানাবো। এখন আমি খালি প্রশ্নগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এরপরে যে প্রশ্নটি হয় বন্ধুরা, লক্ষ্য করো, এ ভয়েস উইল রান, এই প্রশ্ন হয় এ ভয়েস উইল রান। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট লাইন। এই যে এ ভয়েস উইল রান, এই লাইনটা তুলে প্রশ্ন হয়। কী প্রশ্ন হয়? হুজ ভয়েস ইজ রেফার টু হেয়ার, কার কণ্ঠস্বরের কথা বলা হয়েছে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রান মিন হেয়ার, এখানে রান মানে কি। হোয়ার উইল দ্য ভয়েস রান, কোথা থেকে কণ্ঠস্বরটি শোনা যায়। হোয়াট ডাজ কিডস সে অ্যাবাউট দ্য ভয়েস, অর্থাৎ জন কিডস কণ্ঠস্বর সম্বন্ধে কী বলেছেন। তো এই প্রশ্নটা হচ্ছে 1+1+1+3 একটা পার্ট প্রশ্ন। তো এটাও তোমরা বন্ধুরা লক্ষ্য করবে। আরও একটা যেটা মূল ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন রয়, যেটা 6 নম্বরের প্রশ্ন হিসেবেই পড়ে, পার্ট প্রশ্ন হিসেবে পড়ে না, সেটা হচ্ছে যে পোয়েট্রি অফ আর্থের নামকরণের সার্থকতা। জাস্টিফাই দ্য টাইটেল অফ কিটসনের দ্য পোয়েট্রি অফ আর্থ। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও এখান থেকে পড়ে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন পড়ে বন্ধুরা, তোমরা সবাই লক্ষ্য করো, যেই প্রশ্নটা হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, অর্থাৎ সামারের কী চিত্র ফুটে উঠেছে পোয়েট্রি অফ আর্থে। হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার, এবং কীভাবে এটি শীতের চিত্রে বহন করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ সামারের চিত্র কীভাবে ফুটে উঠেছে এবং সেটা কীভাবে এটিকে শীতের চিত্রে বহন করা হয়েছে, সামারের চিত্রটাকে কীভাবে শীতের চিত্রে বর্ণনা করা হয়েছে। এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট। বা এটাকে আমি ঘুরিয়ে প্রশ্ন পড়ে, ডেসক্রাইব দ্য 2 সিজন, অর্থাৎ পোয়েট্রি অফ আর্থে যে 2টো সিজনের বর্ণনা করা আছে, সামার এবং উইন্টার, সেই 2টা সিজনের বর্ণনা দিতে পারে। তো এই গেল কয়েকটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন, যেগুলো 6 নম্বরের প্রশ্ন হিসেবে এইচএসে আসতে পারে। তো এই প্রশ্নগুলো নিয়ে আমি উত্তর সহ একটা ভিডিও বানাবো। তো আজকের ভিডিও এখান পর্যন্তই বন্ধুরা। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানাবে। তো নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।